Hello friends, welcome once back again to my channel. Today I'm going to explain the greatest poem of P.B. Shelley, Percy Bysshe Shelley, The Moon. It was included in the syllabus of West Bengal Council of Higher Secondary Education and at the same time Netaji Open University second year. Also, it is still now included in the syllabus of CBSE board class 12. So, before going through the poem, I request all of you, those who are not subscribed yet my channel, please do a subscribe, share, comment and also leave your greatest remark after hearing all through the poem. And I appreciate all of you once again to stick to my channel. So come to the point, come to the today's very greatest episode, The Moon by P.B. Shelley. Actually, this is a poem which is called myth. আসুন মিথ কি জিনিসটা আগে জেনে নেওয়া যাক। এই কবিতাটা দ্য মুন কবিতাটা দুটো প্যারাফেজে দুটো ফেজেই বিভক্ত রয়েছে, দুটো স্ট্যাঞ্জা রয়েছে। প্রত্যেকটা স্ট্যাঞ্জাতে 6 লাইন করে বিভাজন রয়েছে। এটা মিথ কেন বলা হচ্ছে এবার আমরা দেখব যে মিথ জিনিসটা কি। মিথ হচ্ছে একটা উপকথা, যে কথাগুলো একটা অ্যানোনিমাস কোনো একটা আননোন রাইটারের দ্বারা লেখা কোনো একটা উপকথা আমাদের জনজাতির মধ্যে কোনো একটা সমাজের রূপকথাকে, সমাজের ইতিকথাকে প্রতিস্থাপন করার নাম কিন্তু মিথ। এখানে কবি পিবি শেলি দ্য মুন কবিতার মাধ্যম দিয়ে, এই মিথের মাধ্যম দিয়ে তিনি বোঝাতে চাইছেন চাঁদের দুটো ফেজকে, তার মাধ্যম দিয়ে একটা সিম্বলিজম প্রয়োগ করেছেন। সিম্বলিজম, ফার্স্ট স্ট্যাঞ্জা সিম্বলিজম, একটা নারী চরিত্র, দ্বিতীয় স্ট্যাঞ্জাতেও একটা নারী চরিত্র। দুটো স্ট্যাঞ্জারের ভিন্নতা কি রয়েছে? প্রথম স্ট্যাঞ্জাতে তিনি একটা বৃদ্ধা রমণীর কথা তুলনা করেছেন, যে রমণী কিন্তু তার কক্ষ থেকে বেরিয়ে আসছে ক্লান্ত, যাকে বলে ফিবল, রোগগ্রস্ত, একটা পর্দাবৃত, নিজেকে পর্দাবৃত অবস্থায়। এটাও প্রমাণ করা যাচ্ছে যে সমকালীন পর্দা প্রথার যে সমাজ আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিল, সেই পর্দা প্রথাকে এখানে ইন্ডিকেশন, এখানে বিরোধিতা কিন্তু পিবি শেলি কবিতার মাধ্যম দিয়ে করেছেন। সেকেন্ড স্ট্যাঞ্জাতে ঠিক এর অপোজিটটি একদম 360 ডিগ্রি তিনি আপটার্ন করে একটা যুবতী নারীর কথা বলেছেন, যে একটা সফিস্টিকেটেড নারীর কথা উল্লেখ করেছেন, মেয়ের কথা উল্লেখ করেছেন, যে তার কম্পেনিয়ন খোঁজার জন্য ব্যস্ত। এখানে আরেকটা অ্যারিস্টোক্রেসি কি রয়েছে না, রিচ বা সম্ভ্রান্ত পরিবারের নারীরা তাদের কম্পেনিয়ন খোঁজার জন্য ওয়ান্ডারিং করে থাকেন। প্রথমে স্ট্যাঞ্জাতে ওয়ান্ডারিং আর দ্বিতীয় স্ট্যাঞ্জায় ওয়ান্ডারিং, দুটো আকাশ পাতাল পার্থক্য রয়েছে। এখানে হচ্ছে যে ফ্যাকাসে যে ব্রেনকে ইন্ডিকেট করা হচ্ছে, যে খুঁজে বেড়াচ্ছে, তার কোনো দিক দিশা নেই। আর দ্বিতীয় স্ট্যাঞ্জাতে তার যে সঠিক কম্পেনিয়ন, তার যে যোগ্য কম্পেনিয়ন খোঁজার জন্য একটা মস্তিষ্ক প্রসূত, মানসিক প্রসূত একটা ওয়ান্ডারিং তিনি দিয়েছেন। সেই লেডি, যে লেডি তার কম্পেনিয়ন খোঁজার জন্য ব্যস্ত, কিন্তু না, সে এতটা অ্যারিস্টোক্রেসিতে ভুগছে, এতটা রিচনেসে ভুগছে যে কাউকেই তার পছন্দের সঙ্গী বা কম্পেনিয়ন বানাতে আগ্রহী নয়, ফেল করেছে। তো আসুন এবার দেখা যাক মূল কবিতার বাংলা শব্দার্থ সমেত প্রত্যেকটা পংক্তির কি অর্থ রয়েছে। দ্য মুন বাই P.B. Shelley. And like a dying lady, lean and pale. Metaphorically used. তাহলে the moon is here compared with the phrase, with the adjectives pale, weak and feeble, who generates the aristocratic society. And like a dying lady,
লিন অ্যান্ড ফেল। একটা মুমূর্ষু, একটা বৃদ্ধা, একটা প্রৌঢ়া যে বেরিয়ে আসছে, যার দুর্বল, লিন মানে উইকনেস, দুর্বল, পেল ফ্যাকাশি, হু টটার্স টলমল অবস্থায় বেরিয়ে আসছে ফোর্থ সামনের দিকে, র্যাপড ইন আ গেজি ভেল, পাতলা পর্দা বৃত হয়ে, পাতলা পর্দায় আবৃত হয়ে বেরিয়ে আসছে কোথা থেকে? আউট অফ আর চেম্বার, তার ব্যক্তিগত কক্ষ থেকে। চেম্বারের অর্থ ব্যক্তিগত, একদম পার্সোনাল কাজে ইউজ করা যায়, এরকম কক্ষ থেকে লেডিটি বেরিয়ে আসছে। লেড বাই দ্য ইনসেন, তাহলে তার মস্তিষ্কের দ্বারা, তার কোনো একটা জটিল সমস্যার দ্বারা তাড়িত হয়ে, অ্যান্ড ফিবল ওয়ান্ডারিংস, ফিবল মানে ক্লান্ত, ওয়ান্ডারিংস মানে যার ইতস্তত ঘুরে বেড়ানো, এটা তার ব্রেনের যে ডিসঅর্ডারনেস, এটা কিন্তু প্রকাশ পেয়েছে। অফ আর ফেডিং ব্রেন, ফ্যাকাসে সানবার্ন ব্রেন যাকে বলে, মানে ব্রেন বিকশিত হয়নি, ব্রেন ফেডেড হয়ে গেছে, কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় কক্ষ থেকে বেরিয়ে আসছে, ব্রেন আর তার কাজ করছে না বয়সের ভারে। দ্য মুন অ্যারোজ অফ ইন দ্য মার্সকি ইস্ট, গোধূলিময়, মার্সকি শব্দটার অর্থ হচ্ছে ডার্ক ইস্ট। তাহলে কি বলেছে না, গোধূলিময় আকাশে দেখবে ফুল মুনের সময় চাঁদ, যখন পূর্ণিমার চাঁদ আমরা দেখি, তখন কিন্তু সূর্য ডোবার প্রাক্কালেই কিন্তু উদিত হয়ে যায় চাঁদ, তখন কিন্তু গ্লুমি একটা ডার্কনেস থাকে গোধূলি বেলায়। তাহলে কি হচ্ছে, দ্য মুন, এই সময় এই রকম পরিস্থিতিতে চাঁদ আকাশে উদিত হয়। আর হোয়াইট শেপলেস ম্যাস, একটা সাদা আকারহীন বস্তু হিসেবে। এখানে সাদা আকারহীন বলা হয়েছে কারণ না, প্রকৃতপক্ষে চাঁদের শেপ সঠিক পাওয়া যায় না, শেপলেসই, কারণ বেশিরভাগ সময় পাতলা আস্তরণ ক্লাউডের ঢেকে থাকে, তাই আমরা চাঁদের সঠিক আকার আয়তন কিন্তু দেখতে পাই না। তাহলে প্রথম স্ট্যান্ডার্ড এটা 6 লাইনের, যে একটা ফ্যাকাশে বিবর্ণ রোগগ্রস্ত মহিলা তার প্রাইভেট চেম্বার থেকে বেরিয়ে আসছে টলমল অবস্থায়, ফ্যাকাশে ব্রেন নিয়ে, কি করবে না ভেবে পেয়ে। এই রকম ঠিক পরিস্থিতিতে সিমিলাইজ তিনি করেছেন যে এই চাঁদ, যে চাঁদ সূর্য ডোবার প্রাককালে আকাশে নিজের চেহারা হারিয়ে ফেলেছে, নিজের শেপটাই হারিয়ে ফেলেছে, এমতো পরিবেশে সেই চাঁদ উদিত হয়েছে। দ্বিতীয় স্ট্যান্জা, প্রথম স্ট্যান্জা, এবার দ্বিতীয় স্ট্যান্জা কোয়াইট ডিফারেন্ট। দ্বিতীয় স্ট্যান্জায় কি বলেছেন, যে একটা যুবতী নারীর কথা, যুবতী মেয়ের কথা, যে কিন্তু তার চয়েসের হাজব্যান্ড, চয়েসের ফ্রেন্ড বা চয়েসের কোম্পানি খোঁজার ব্যস্ততা রয়েছে। অর দাও, এখানে ওল্ড ইংলিশের ব্যবহার করেছেন, অট মানে অর, দাও, ইউর দ্যাট আউ ফেল ফর ওয়ারিনেস, তাহলে তোমার ক্লান্তর জন্য, এক্সস্টিংয়ের জন্য তোমাকে আজকে ফ্যাকাশে লাগছে। অফ ক্লাইম্বিং হেভেন অ্যান্ড গেজিং অন আর্থ, এই স্বর্গপানে উঠে গিয়ে সারাক্ষণই পৃথিবীর পানে তাকানো, এ কারণে তুমি ফ্যাকাশে। এটার অর্থটা কি, সিম্বলিজম কি ব্যবহার করেছেন না, প্রকৃতপক্ষে সেই সম্ভ্রান্ত ঘরের মহিলারা তার যে আস্কিং রেট থাকে, আস্কিং বিষয় থাকে, মেল কম্পেনিয়নের খোঁজ করে, খুঁজে খুঁজে কখনো পায় না, একটা আস্কিং, একটা অসম্পৃক্ততা তাদের মনে কিন্তু থেকে যায়, যে আমার চয়েসে মনে হয় এ হবে না, আমার এ যোগ্য নয়, সারাক্ষণ ফাইন্ডিংস করতে থাকে কে আমার পক্ষে সবচেয়ে সুযোগ্য। ওয়ান্ডারিং, এখানে ওয়ান্ডারিং এটা অর্থে বললাম, সেখানে ওয়ান্ডারিং ছিল যে ফ্যাকাশে ব্রেন নিয়ে বেরিয়ে আসা, এখানে ওয়ান্ডারিং শব্দটা দ্বিতীয় স্ট্যান্জা ওয়ান্ডারিং একদম কোয়াইট ডিফারেন্টলি ইউজ করেছেন পিবি শেলি। এর অর্থটা হচ্ছে যে তার সেই যুবতী মহিলা তার কোম্পানি খোঁজার জন্য, তার সঙ্গীকে খোঁজার জন্য পুরো ব্রেনকে ইতস্ততভাবে তার বুদ্ধিমত্তাকে পরিচালিত করছে। কম্পেনিয়নলেস, সঙ্গীহীন, চাঁদ প্রকৃতপক্ষে চাঁদের ধারে পাশে, বিজ্ঞান সায়েন্টিফিক তথ্য এখানে প্রয়োগ তিনি করছেন, চাঁদের ধারে পাশে কোনো নক্ষত্ররাজিকে কিংবা খুব ক্লোজ কোনো গ্রহকে, উপগ্রহকে কিন্তু দেখা যায় না, তাই চাঁদ একা থাকে। চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে, এটা তো সবাই জানো। অ্যামাং দ্য স্টার্স দ্যাট হ্যাভ ডিফারেন্ট বার্থ, প্রত্যেকটা নক্ষত্রেরই কিন্তু আলাদা আলাদা অরিজিন থাকে, আলাদা আলাদা সৃষ্টি থাকে, এটাই বলেছে। তাহলে এখানে সেই মহিলাটি নিজেকে অভিন্ন মনে করে, অভিন্ন সৃষ্টি মনে করে
নিজেকে জাহির করছে চাঁদের মতো, বা সেই আলাদা আলাদা প্রত্যেকটা নক্ষত্র বা সূর্যের মতো আলাদা আলাদা। এই ইউনিভার্সে অনেক সূর্যের ন্যায় নক্ষত্র রয়েছে, যার অরিজিন, যার কক্ষপথ আলাদা আলাদা, কিন্তু অ্যান্ড এভার চেঞ্জিং লাইক আ জয়লেস আই। প্রতিটা ক্ষেত্রে তার আস্কিং, চাঁদ এভার চেঞ্জিং করে। আজ এ আকাশে, কাল ও আকাশে, কাল অমুক পানে, কাল তমুক কোণে, এইভাবে কিন্তু উঠে চলে চাঁদ। প্রত্যেকটা স্থিরতা চাঁদের পাওয়া যায় না ক্ষণে সময়ে। বিজ্ঞান প্রমাণ করছে চন্দ্রমাসের ভেতরে যে চাঁদ আমরা দেখতে পাই, তার পজিশন, তার যে ওঠার দিক, সময়ক্ষণ সবটাই কিন্তু পরিবর্তন হয়। সেই জন্য এভার চেঞ্জিং, তার কনস্ট্যান্সি নেই, তার স্থিরতা নেই। লাইক আ জয়লেস আই, এক শুকিয়ে যাওয়া আনন্দহীন বিরামহীন চোখের মতো। সেই নারীটি, যুবতীটি, সে খুঁজেই চলেছে আজ, তার সঙ্গীর খোঁজ চলেছে টায়ারলেস আইতে। বিরামহীন চোখ, চোখে আনন্দ নেই, তার চোখে তৃপ্ততা নেই, কারণ সে কাউকেই তার যোগ্য মনে করে না, সবাইকেই তার স্ট্যাটাসের ইনফেরিয়ার কিন্তু মনে করে। দ্যাটস ফাইন্ডস নো অবজেক্ট ওর দিস কনস্ট্যান্সি। যে কখনো সেই মহিলাটি বা চাঁদ কখনো তার অবজেক্ট খুঁজে পায় না, তার লক্ষ্য খুঁজে পায় না, তার মতো হবে। অ্যাকচুয়ালি এখানে চেঞ্জিং দ্য লাভার লাইক, এখানে খুব বিদ্রুপ করেছেন যে অ্যাকচুয়ালি রিচ অর সফিস্টিকেটেড লেডি চেঞ্জিং দেয়ার লাভার্স লাইক ড্রেস লাইক টয়। এখানে এই তথ্যটা, এই বিদ্রুপ করেছেন সমকালীন সম্ভ্রান্ত পরিবারের মহিলাদের কটূক্তি করার উদ্দেশ্যে। এইটাই ছিল কবির দ্য মুন কবিতার মূল উপজীব্য বিষয়। থ্যাংক ইউ।